মার্কেটিং কি? মার্কেটিং হলো কাস্টমার সাথে লাভজনক সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি প্লাস তা উন্নত করা প্লাস বজায় রাখা, এটাই হলো মার্কেটিং। কাস্টমার সাথে লাভজনক সম্পর্ক তৈরি করা, উন্নত করা, তা উন্নত করা, বজায় রাখা। তাহলে মার্কেটিংয়ের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করা হয়। একটা হলো নতুন কাস্টমার আকর্ষণ করা, এর মানে হলো কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু বা উৎকৃষ্টতর সুবিধা, যেমন ভালো মানের পণ্য, কম দাম বা ভালো বিক্রয়োত্তর সেবা প্রদানের প্রতিশ্রুতির মাধ্যমে নতুন কাস্টমারকে আকৃষ্ট করা। কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু বা উৎকৃষ্টতর সুবিধা, যেমন কি ভালো মানের পণ্য, ভালো মানের পণ্য, কম দাম এবং ভালো বিক্রয়োত্তর সেবা, আফটার সেল সার্ভিস আর কি, বিক্রয়োত্তর সেবা প্রদানের প্রতিশ্রুতির মাধ্যমে কাস্টমারকে আকৃষ্ট করা। 2 নম্বর, বিদ্যমান কাস্টমার ধরে রাখা। বিদ্যমান কাস্টমার ধরে রাখা ও বৃদ্ধি করা। শুধুমাত্র নতুন কাস্টমার আনাই যথেষ্ট নয়, বরং প্রতিযোগিতামূলক বাজারে বিদ্যমান কাস্টমার, বিদ্যমান কাস্টমার ধরে রাখা এবং তাদের সাথে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করাও মার্কেটিংয়ের অন্যতম লক্ষ্য। তাই এরপর মার্কেটিংয়ের একটা অধিকতর বিশদ সফিস্টিকেটেড সংজ্ঞা দেওয়া হয় যে মার্কেটিং হলো এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি কাস্টমারের জন্য ভ্যালু বা সুবিধা তৈরি করে একটি দৃঢ় কাস্টমার সম্পর্ক গড়ে তোলে, যা যার বিনিময়ে কোম্পানি কাস্টমার কাছ থেকে ভ্যালু, যেমন মুনাফা বা সেলস অর্জন করে। কাস্টমার জন্য ভ্যালু তৈরি করে, সম্পর্ক তৈরি, কাস্টমার জন্য ভ্যালু তৈরি করে, দেন একটা দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, দেন কাস্টমার কাছ থেকে ভ্যালু আদায় করে, অর্জন করে। তার মানে এই ভ্যালু দ্বিমুখী। কাস্টমারকে ভ্যালু দেওয়া, কাস্টমারকে পণ্য বা সেবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা বা উপযোগিতা বা সন্তুষ্টি দেওয়া হয়, এটা আর্থিক। কাস্টমারকে পণ্য বা সেবা ব্যবহারের বিনিময়ে যে উপযোগিতা, ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশন দেওয়া হয়, এটা হচ্ছে আর্থিক। আরটা হলো কাস্টমার কাছ থেকে কোম্পানির যে সুবিধা পাওয়া, অর্থাৎ মুনাফা বা বিক্রয়লব্ধ আয় বা মার্কেট শেয়ার, এটা হলো আর্থিক। দেন আসে মার্কেটিং প্রক্রিয়া। মার্কেটিংয়ে 5টি ধাপে প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়। প্রথম 4টা ধাপ হলো কাস্টমারকে ভ্যালু প্রদানের সাথে, আর শেষের ধাপ কাস্টমারকে ভ্যালু অর্জনের সাথে, ভ্যালু প্রদান ও ভ্যালু অর্জনের সাথে শেষের ধাপটা ভ্যালু অর্জনের সাথে সম্পর্কিত। 5টা ধাপ হলো, 1 নম্বর হলো বাজার বা কাস্টমারের চাহিদা বোঝা। বাজার চাহিদা বোঝা অর্থাৎ মার্কেটিংয়ের প্রথম কাজ হলো বাজারকে বোঝা এবং কাস্টমারকে কী চায় তা বিশ্লেষণ করা। কাস্টমার কী চায় তা বিশ্লেষণ করা, অর্থাৎ বাজার বোঝা এবং কাস্টমার কী চায় তা বিশ্লেষণ করা। দেন কাস্টমার চালিত, প্রথম কাজ হলো কাস্টমার, দেন হলো কাস্টমার চালিত মার্কেটিং কৌশল ডিজাইন করা। কাস্টমার চালিত মার্কেটিং কৌশল ডিজাইন করা, বাজার চালিত কাস্টমার কৌশল ডিজাইন করা। মানে প্রথম ধাপে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মার্কেটিং কৌশল তৈরি করা হয়। দেন সমন্বিত মার্কেটিং প্রোগ্রাম তৈরি করা, কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মার্কেটিং। এই ধাপে কৌশলকে বাস্তবায়ন করা হয়। একে সংক্ষেপে 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন বা পণ্য, মূল্য, স্থান এবং প্রচারের সমন্বয় বলা হয়। দেন বিল্ড আ প্রফিটেবল রিলেশনশিপ, অর্থাৎ প্রথম 3টি ধাপ ভালোভাবে সঠিকভাবে করতে পারলে কাস্টমারের সাথে লাভজনক সম্পর্ক তৈরি হয়। দেন কাস্টমার, এই সম্পর্ক থেকে কোম্পানি মুনাফা বা কাস্টমার ইকুইটি অর্জন করে। তার মানে প্রথম কাজটা কি, যে মার্কেটকে বোঝা, বাজারের চাহিদা, কাস্টমারের চাহিদাকে বোঝা, কাস্টমার কী চায় তা বিশ্লেষণ করা, দেন কাস্টমার চালিত একটা মার্কেট স্ট্র্যাটেজি ডিজাইন করা, অর্থাৎ প্রথম ধাপে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মার্কেটিং কৌশল তৈরি করা, দেন সমন্বিত মার্কেটিং প্রোগ্রাম। এই ধাপে কৌশলকে বাস্তবায়ন করা হয়। একে সংক্ষেপে 4Ps বলে, পণ্য, মূল্য, স্থান এবং প্রচারের সমন্বয় বলা হয়। দেন বিল্ড আ প্রফিটেবল রিলেশনশিপ, অর্থাৎ প্রথম ধাপে 3টি কাজ ভালোভাবে করতে পারলে কি হয়, কাস্টমার সাথে লাভজনক সম্পর্ক তৈরি হয়। দেন কাস্টমার কাছ থেকে ভ্যালু বা সেলস অর্জন করা,
আচ্ছা দেন, আচ্ছা বিস্তারিত দেখি প্রথম ধাপটা বাজার ও কাস্টমার খোঁজা। মার্কেটিং প্রক্রিয়ার বিস্তারিত প্রথম ধাপটি বিস্তারিতভাবে বোঝার জন্য পাঁচটি মূল কোর কনসেপ্ট জানতে হবে, সেটা হলো নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড। নিড, ওয়ান্ট এবং ডিমান্ড। নিড হলো কোনো কিছুর অভাব বোধ, সেলফ স্টেট অফ ফেল্ট ডিপ্রাইভেশন। অর্থাৎ এটি একটি মানুষের মৌলিক প্রয়োজন, যেমন খাদ্য, বস্ত্র, নিরাপত্তা, জ্ঞানের চাহিদাকে বোঝায় নিড। ওয়ান্ট হলো সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হওয়া নিডের একটি রূপ। কোনো কিছুর অভাবতা হলো নিড, যেমন মৌলিক প্রয়োজন, যেমন খাদ্য, বস্ত্র বা নিরাপত্তা, জ্ঞানের চাহিদা। ওয়ান্ট হলো সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হওয়া নিডের একটি রূপ, যেমন খাবার একটা নিড, কিন্তু বাংলাদেশের মানুষের ওয়ান্ট হলো মাছ, আমেরিকানদের ওয়ান্ট হলো পিৎজা। ডিমান্ড হলো যখন কোনো ওয়ান্ট বা অভাব ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় তখন তাকে ডিমান্ড বলে। যেমন একটা গাড়ি কেনার ইচ্ছা, এটা ওয়ান্ট। একটা ফেরারি গাড়ির ইচ্ছা, এটা ওয়ান্ট, যদি আপনার সামর্থ্য না থাকে। কিন্তু যদি বাইক কেনার ইচ্ছা এবং সামর্থ্য দুটোই থাকে তবে তা ডিমান্ডে পরিণত হয়। দেন আসি মার্কেট অফারিংস। মার্কেট অফারিংস হলো এই কাস্টমার নিড বা ওয়ান্ট মেটানোর জন্য নিড বা ওয়ান্ট মেটানোর জন্য কোম্পানি বাজারে যা কিছু অফার করে তাই হলো মার্কেট অফারিং। যেমন প্রোডাক্টের মধ্যে স্পর্শযোগ্য ভৌত জিনিস, যেমন কোকের বোতল, বই, এগুলো থাকতে পারে। সার্ভিস বা অস্পর্শযোগ্য সম্পদ, যেমন ব্যাংকিং, শিক্ষাদান বা হাসপাতালের সেবা, এগুলো থাকতে পারে। এক্সপিরিয়েন্স, এটা একটা অস্পর্শযোগ্য সম্পদ, সম্পদ নয়, এটা অস্পর্শযোগ্য, তবে এটি ব্যক্তিগত এবং স্মৃতি তৈরি করে, যেমন পর্যটন এবং সিনেমা দেখা। এক্সপিরিয়েন্স কি করে? এটি স্পর্শযোগ্য, তবে এটি কি করে? ব্যক্তিগত ও ব্যক্তিগত এবং এটি স্মৃতি তৈরি করে, অস্পর্শযোগ্য এক্সপিরিয়েন্স। কি করে এটি অস্পর্শযোগ্য? এটি ব্যক্তিগত এবং স্মৃতি তৈরি, যেমন পর্যটন বা সিনেমা। অনেক সময় মার্কেটিং অফারিং এর তিনটি মিশ্রণের সংমিশ্রণ হতে পারে, যেমন রকমারি.com মূলত একটি সার্ভিস প্রদান করে, যেমন বই বিতরণ বা ডিস্ট্রিবিউশন সেবা, যদিও বই নিজে একটা প্রোডাক্ট। অর্থাৎ রকমারি বই উৎপাদন করে না, বরং সেটি ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার সেবাটি প্রদান করে। দেন আসি পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য। অনলাইনে বই কিনলে, পণ্য কিনলে, এটা পণ্য হিসেবে বিবেচিত হয়, যদিও এর কোনো ভৌত রূপ নেই যা সেবার বৈশিষ্ট্যের মতো। মূলত মূল পার্থক্যটি হলো মালিকানা। অর্থাৎ আমি যখন অনলাইনে বইটা কিনি, তাহলে সেটা বইটা মালিকানা লাভ করি। বিপরীতে সেবার ক্ষেত্রে কোনো কিছু মালিকানা পাই না আমি, মালিকানা পাই না আমরা। সেবা বনাম অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স এটি এমন একটি অফারিং যা কাস্টমারের জন্য স্মৃতি তৈরি করে এবং এটি খুবই ব্যক্তিগত অনুভূতি বা উপভোগের বিষয়। অর্থাৎ এক্সপিরিয়েন্স হলো এমন একটি অফারিং যা কাস্টমারের জন্য কী করে? স্মৃতি তৈরি করে এবং এটি খুবই অনুভূতি বা উপভোগের বিষয়। এক্সপিরিয়েন্স হলো এটি এমন একটি অফারিং যা কাস্টমারের জন্য স্মৃতি তৈরি করে, যেমন খুবই অনুভূতি ও উপভোগের বিষয়। যেমন ফ্যান্টাসি কিংডম বা ট্যুরিস্ট রিসোর্টে রাইড বা রোমের পাশাপাশি একটা সামগ্রিক অভিজ্ঞতা সেল করে তারা, যে আমরা মনে রাখি। কাস্টমারের জন্য স্মৃতি তৈরি করে, এক্সপিরিয়েন্স মানে স্মৃতি তৈরি করে, প্লাস ব্যক্তিগত অনুভূতি ও উপভোগের বিষয় তৈরি করে। আর সেবাটা হলো কনসালটেন্সি ফার্ম, যারা দক্ষতা বা পরামর্শ দিয়ে সেবা প্রদান করে, যদিও তাদের অভিজ্ঞতা আছে, তার কাস্টমার কাছ থেকে সে সেবাটাই বিক্রি করে, ব্যক্তিগত উপভোগ্য মুহূর্তটি বিক্রি করে না, ব্যক্তিগত স্মৃতি বা উপভোগ্য মুহূর্ত বিক্রি করা হয় না। এতে তাদের দক্ষতা বা পরামর্শ দিয়ে সেবা প্রদান করে। দেন ভবিষ্যতে স্পেস ট্যুরিজম চালু হলে সেটি একটা ট্রাভেল সার্ভিস হবে না, বরং এটি একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে বাজারজাত করা হবে। মার্কেট অফারিং ডেভেলপ করার ক্ষেত্রে কোম্পানিগুলো যে বড় ভুলে আক্রান্ত হয় তাকে মার্কেটিং মায়োপিয়া বলে।
মার্কেট অফারিং ডেভেলপ করার ক্ষেত্রে কোম্পানিগুলো যে বড় ভুলে আক্রান্ত হয় তাকে কি বলা হয়? মার্কেটিং মায়োপিয়া। মায়োপিয়া শব্দের অর্থ হলো ক্ষীণ দৃষ্টি বা অদূরদর্শিতা। মার্কেটিং এর প্রেক্ষাপটে যখন একটা কোম্পানি বিদ্যমান পণ্যের গুণগত উন্নয়নের দিকে অতিরিক্ত মনোযোগ দেয় এবং কাস্টমারের প্রকৃত চাহিদা বা সমাজের বৃহত্তর চিত্র এবং ভবিষ্যৎ বাজারের বৃহত্তর চিত্র ও ভবিষ্যতের পরিবর্তন বুঝতে ব্যর্থ হয়, তখন তাকে মার্কেটিং মায়োপিয়া বলে। অর্থাৎ কোম্পানিগুলো ভুলে যায় যে কাস্টমার কোনো নির্দিষ্ট পণ্য কেনে না, বরং তারা সেই পণ্যটির মান, কোম্পানি ভুলে যায় যে তারা কোম্পানির নির্দিষ্ট পণ্য কিনে না, তারা ওই পণ্যটির মাধ্যমে পাওয়া সুবিধা বা সমাধান কিনে। তারা আসলে সুবিধা বা সমাধান কিনে। মার্কেটিং মাইপে উদাহরণ যেমন কোদাক ক্যামেরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র নেতা ছিল। তারা অ্যানালগ ক্যামেরা ও ফিল্মের মান উন্নত করার জন্য ক্রমাগত গবেষণা বিনিয়োগ করছিল, যেমন অর্থাৎ পণ্যের উপর ফোকাস করছিল, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয় যে কাস্টমারের চাহিদা পরিবর্তিত হচ্ছে। কাস্টমারের মূল নিড ছিল আসলে সহজে প্লাস দ্রুত ছবি তোলা এবং তা সংরক্ষণ করা। যখন বাজারে ডিজিটাল ক্যামেরা আসলো, কোডাক এই পরিবর্তনটাকে গুরুত্ব দেয়নি, কারণ তারা অ্যানালগ ব্যবসায় এতটাই মগ্ন ছিল তারা ইন্ডাস্ট্রির বিশাল পরিবর্তনটাকে দেখতে পায়নি। তো কাস্টমার তখন কি করে, ডিজিটাল ক্যামেরার দিকে ঝুঁকে পড়ে যায়, তাদের চাহিদা ভালোভাবে মেটাচ্ছিল এবং কোদাক একসময় বাজার থেকে হারিয়ে যায়। দেন আসি, কারণ মার্কেটিং মাইপে হলো কাস্টমার চাহিদাই বুঝতে না পারা, ইন্ডাস্ট্রি গতিপথ ভবিষ্যতে ধরতে না পারা এবং ধরতে না পারা। এবার আসি কাস্টমার ভ্যালু এবং স্যাটিসফ্যাকশন। মার্কেটিং মূল লক্ষ্য হলো কাস্টমার সাথে দীর্ঘমেয়াদী লাভজনক সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক পুরোপুরি কাস্টমার স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্ট উপর নির্ভরশীল। কাস্টমার সন্তুষ্টি নির্ভর করে দুই বিষয় তুলনার উপর এক্সপেকটেশন, অর্থাৎ পণ্যটি কেনার আগে কাস্টমার মনে যে প্রত্যাশা তৈরি হয়, অর্থাৎ সাধারণত প্রচার বা বিজ্ঞাপনের মাধ্যমে, পারফরমেন্স বা প্রকৃতির ফলাফল, পণ্যটি ব্যবহারের পর কাস্টমার বাস্তবে যে সুবিধা বা ফলাফল পায়। পারফরমেন্স ইজ লেস দেন এক্সপেকটেশন, এতে কাস্টমার অসন্তুষ্ট হবে, কারণ তিনি ওই পণ্য কিনবেনই না, কারণ এবং অন্যদের কাছে নেতিবাচক পছানো ওয়ার্ড অফ মাউথ চালাবেন। পারফরমেন্স ইকুয়াল টু এক্সপেকটেশন, কাস্টমার সন্তুষ্ট হবেন। পারফরমেন্স ইজ গ্রেটার দেন এক্সপেকটেশন, কাস্টমার অত্যন্ত সন্তুষ্ট বা আনন্দিত হবেন, ডিলাইটেড হবেন, অর্থাৎ ফলাফল তিনি একজন অনুগত কাস্টমার পরিণত হবেন এবং বারবার পণ্য কিনবেন এবং অন্যদের কাছে ইতিবাচক প্রচারণা চালাবেন। অনুগত কাস্টমার পরিণত হবেন, বারবার পণ্য কিনবেন এবং ইতিবাচক প্রচারণা চালাবেন। এক কোম্পানি কখনোই আকাশ কুসুম অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া উচিত না, যাত্রা পূরণ করতে পারে না। তার লক্ষ্য উচিত ততটুকুই প্রতিশ্রুতি দাও যতটুকু তারা পূরণ করতে পারবে, সম্ভবত তার চেয়ে আরও বেশি ডেলিভারি দাও। দেন আসি এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপস। এক্সচেঞ্জ হলো কোনো কিছুর বিনিময়ে যেমন অন্য কিছু লাভ করার প্রক্রিয়া, যেমন টাকা বিনিময়ে পণ্য লাভ করার প্রক্রিয়া। মার্কেটিংয়ের লক্ষ্য শুধু একবার মার্কেটিং শুধু একবারের বিনিময় চায় না, বরং যে টেকসই ও দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চায়। এই দীর্ঘমেয়াদী সম্পর্ক তখনই তৈরি হয় যখন কোম্পানি ধারাবাহিকভাবে কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু বা উৎকৃষ্ট সুবিধা প্রদান করতে পারে। মার্কেটিংয়ের লক্ষ্য শুধু একবারই বিনিময় চায় না, বরং একটি টেকসই বা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চায়। এই দীর্ঘমেয়াদী সম্পর্ক তখন তৈরি হয় যখন কোম্পানি ধারাবাহিকভাবে কাস্টমারকে সুপিরিয়র ভ্যালু বা উৎকৃষ্ট সুবিধা প্রদান করতে পারে। মার্কেটিং বলতে শুধু নির্দিষ্ট বেচা কেনার স্থান নয়, মার্কেট বলতে একটি পণ্যের সকল প্রকৃত প্লাস সম্ভাব্য ক্রেতার সমষ্টি হলো মার্কেটিং বলে। এই সকল ক্রেতার একটি সাধারণ নিড বা ওয়ান থাকে। এই মডার্ন মার্কেটিং সিস্টেম, আধুনিক ব্যবস্থা শুধু ক্রেতা বা বিক্রেতা থাকে না, এদের সাথে আরো অনেক প্রক্রিয়া জড়িত, সাপ্লায়ার যারা কোম্পানি কাঁচামাল সরবরাহ করে, কোম্পানি প্রতিযোগী অর্থাৎ একই ইন্ডাস্ট্রিতে সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেটিং ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারী, ডিলার, রিটেইলার, বিজ্ঞাপন সংস্থা যারা কাস্টমার কাছে পণ্য পৌঁছাতে সাহায্য করে, ফাইনাল কনজিউমার বায়ার অর্থাৎ বায়ার বা কাস্টমার। অর্থাৎ এখানে আধুনিক বাজার ব্যবস্থা শুধু ক্রেতা বিক্রেতা থাকে না, এখানে আরও জড়িত থাকে, যেমন সাপ্লায়ার, কোম্পানি ও প্রতিযোগী, মার্কেটিং ইন্টারমিডিয়ারি। প্রতিযোগিতা হচ্ছে এক ইন্ডাস্ট্রির সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেটিং ইন্টারমিডিয়ারি, ফাইনাল কনজিউমার। মার্কেটিং প্রক্রিয়া প্রথম ধাপ হলো মার্কেট রিসার্চের মাধ্যমে কাস্টমার চাহিদা জানার পর দ্বিতীয় ধাপে সে অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি বা কৌশল তৈরি করা হয়। এই কৌশল তৈরির প্রক্রিয়াকে মার্কেটিং ম্যানেজমেন্ট বলা হয়। হোয়াট ইজ মার্কেটিং ম্যানেজমেন্ট? অর্থাৎ মার্কেটিং কাস্টমার বাজার বোঝা বা মার্কেটিং রিসার্চের মাধ্যমে কাস্টমার চাহিদা জানার পর সেই দ্বিতীয় ধাপে সে অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হয়, কৌশল তৈরি করা হয়। এই কৌশল তৈরির প্রক্রিয়াকে মার্কেটিং ম্যানেজমেন্ট বলা হয়। মার্কেটিং ম্যানেজমেন্ট সফল করতে হলে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। এক নম্বর হলো আমরা কোন কাস্টমারকে সেবা দেবো,
কোম্পানির সিদ্ধান্ত নিতে হবে তার বাজারের সকল কাস্টমার কাছে পণ্য বিক্রির চেষ্টা করবে নাকি না বাজারটা নির্দিষ্ট অংশকে সেগমেন্টকে টার্গেট করবে। এটি কোম্পানি পক্ষে সাধারণত সকল কাস্টমারকে সন্তুষ্ট করার সম্ভাবনা একটা নির্দিষ্ট অংশ টার্গেট করা যৌক্তিক। আমরা কাস্টমারকে কিভাবে তাদের সেরা সেবাটি দেব, টার্গেট কাস্টমার ঠিক করার পর কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হয় যে তারা কাস্টমারদেরকে ঠিক কী ধরনের ভ্যালু বা সুবিধা প্রদান করবে এবং তা যা প্রতিযোগিতা থেকে আলাদা হবে, কী ধরনের ভ্যালু সেবা দিবে যা প্রতিযোগিতা আলাদা হবে, এই ভ্যালু প্রপোজিশন। এটা কোম্পানির পক্ষে সাধারণত সকল কাস্টমারকে সন্তুষ্ট করার সম্ভাবনা। এর প্রধান কারণ হলো চাহিদার ভিন্নতা, ডাইভার্জেন্ট নিডস, অর্থাৎ বাজারের প্রতিটি কাস্টমারের চাহিদা, রুচি, করার ক্ষমতা ভিন্ন। যেমন একটি ক্লাসে 200 জন ছাত্রের মধ্যে কেউ বাজেট ফোন চায়, কেউ ক্যামেরা কেন্দ্রিক ফোন চায়, কেউ পারফরমেন্স চায়, কেউ অ্যাপেলের মতো ব্র্যান্ড ভ্যালু চায়। অসম্ভব পণ্য তৈরি, ইম্পসিবল প্রোডাক্ট, এমন একটি পণ্য তৈরি করা প্রায় অসম্ভব যা ওইসব বিচিত্র চাহিদা একসাথে মেটাতে পারে। যদি তা সম্ভবও হয় তবে বাজারের প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা মার্কেটিং কার্যক্রম, বিজ্ঞাপন বিতরণ চালানো ব্যয়বহুল এবং অসাধ্য ব্যাপার। তাই কোম্পানিগুলো পুরো বাজারকে টার্গেট না করে শুধু একটি নির্দিষ্ট অংশকে বেছে নেয় এবং তাদের চাহিদা পূরণের জন্য সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করে। যেমন অ্যাপল প্রচুর চাহিদা সত্ত্বেও তারা কম দামি ফোন তৈরি করে না, কারণ কৌশলগত লক্ষ্য হলো শুধুমাত্র নির্দিষ্ট সেগমেন্ট, অর্থাৎ উচ্চ আয়ের বা ব্র্যান্ড সচেতন কাস্টমারকে টার্গেট করা। দেন এসটিপিপি অ্যানালাইসিস, অর্থাৎ কাস্টমার চাহিদা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরির এই সম্পূর্ণ প্রক্রিয়াকে এসটিপিপি বলা হয়। মার্কেট সেগমেন্টেশনকে একটি সম্পূর্ণ বাজারকে কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করার প্রক্রিয়া। এই বৈশিষ্ট্যগুলো হতে পারে ইনকাম, জেন্ডার, বয়স, ভৌগোলিক অবস্থান ইত্যাদি। দেন টার্গেট মার্কেটিং হলো কাস্টমারকে সেগমেন্টেশন করার পর এই ভাগগুলোর মধ্যে থেকে এক বা একাধিক সেগমেন্টকে টার্গেট বা সেগমেন্টকে ব্যবসা করার জন্য বেছে নেওয়াকে বলা টার্গেট মার্কেটিং। কোম্পানিগুলো সাধারণত এই সেগমেন্টকে টার্গেট করে যা কোম্পানির জন্য সেই সেগমেন্টকে টার্গেট করে যা কোম্পানির জন্য লাভজনক। যেমন এসটিপির উদাহরণ হতে পারে যে মোবাইল ফোন সেগমেন্টেশন, আয়ের ভিত্তিতে উচ্চ আয়, মধ্যম আয়, নিম্ন আয়, টার্গেটিং কাস্টমার। অ্যাপল টার্গেট করে উচ্চ আয়, স্বামী টার্গেট করে মধ্যম আয়কে, ওয়ালটন টার্গেট করে নিম্ন আয় গ্রুপ। ইউনিলিভার ফেয়ারনেস স্কিম, সেগমেন্টের মধ্যে পুরুষ ও নারী, কারণ উভয়ের স্ক্রিন টাইপ আলাদা, স্ক্রিন টাইপের চাহিদা আলাদা। টার্গেটিং উভয় সেগমেন্টকে সেলস করে, তবে ভিন্ন ভিন্ন উভয় সেগমেন্টকে টার্গেট করে তবে ভিন্ন ভিন্ন পণ্য দিয়ে। যেমন গ্লো অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড হ্যান্ডসাম। ফলাফল শুধু পণ্য আলাদা নয়, বরং উভয় সেগমেন্টের মনস্তত্ত্ব অনুযায়ী তাদের বিজ্ঞাপন ধরন আলাদা হয়। মার্কেটিং স্ট্র্যাটেজির দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা কীভাবে কাস্টমারদেরকে সেরা সেবা দেবো, এর উত্তর ভ্যালু প্রপোজিশন। একটি কোম্পানি তার কাস্টমারকে যে সুনির্দিষ্ট ভ্যালু বা সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতি দেয় তাকে ভ্যালু প্রপোজিশন বলে। ভ্যালু প্রপোজিশনের মূল লক্ষ্য হলো কাস্টমার মানে প্রতিযোগিতা থেকে নিজেকে আলাদা করা, ডিফারেন্সিয়েট করা। এই আলাদা করার প্রক্রিয়াকে কি পজিশনিং বলে। এর অর্থ হলো টার্গেট কাস্টমার মনে আপনার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে একটি স্পষ্ট, স্বতন্ত্র এবং কাঙ্ক্ষিত চিত্র বা ইমেজ তৈরি করা। কোম্পানিগুলো কাস্টমারের মনে নিজেকে যেভাবে উপস্থাপন করতে চায় তার কয়েকটি কৌশল হলো মোর ফর মোর, বেশি সুবিধার জন্য বেশি দাম, অর্থাৎ খুবই উচ্চমানের পণ্য বা সেবা যার দামও অনেক বেশি, যেমন অ্যাপল বা লাক্সারি ব্র্যান্ডগুলো। মোর ফর দ্য সেম, একই দামে কম সুবিধা, অর্থাৎ প্রতিযোগিতার সমান দামে তাদের যে ভালো ফিচার বা সুবিধা দেয়। যেমন স্বামী প্রায় স্যামসাংয়ের একই দামের ফোন থেকে ভালো স্পেসিফিকেশন দেয়, এটা হলো মোর ফর দ্য সেম। দেন দ্য সেম ফর দ্য লেস, কম দামে একই সুবিধা, অর্থাৎ প্রতিযোগিতার যে সুবিধা দিচ্ছে ঠিক সেই সুবিধাই কিন্তু তাদের চেয়ে কম দামে দেওয়া, যেমন ওয়ালটন অন্যান্য ব্র্যান্ডের সমতুল্য ফিচার কম দামে অফার করে। দেন আসে হোয়াট ইজ কগনিটিভ ডিসোনেন্স। এটা একটি মনস্তাত্ত্বিক অবস্থা যা পণ্যটি কেনার ঠিক পরপরই তৈরি হয়। অর্থাৎ পণ্যটি কেনার পরে, না সরি এটা এই চ্যাপ্টারের না,
দেন আসি দ্য সেম ফর দ্য লেস গেল যে প্রতিযোগী সমান বেনিফিট সুবিধা প্রদান করে কিন্তু আছে কম দামে, যেমন কাস্টমার একই দামের পণ্য একই মানে পণ্য কম দামে পরে এটি আকর্ষণীয় কৌশল। যেমন টয়োটা লেক্সাস তারা দাবি করে যে তাদের গাড়ির মান বা ফিচার বিএমডব্লিউ সমতুল্য কিন্তু দাম বিএমডব্লিউ তুলনায় অনেক কম। দেন লেস ফর মাস লেস প্রতিযোগীর তুলনায় কম বেনিফিট বা নিম্নমানের পণ্য অফার করে কিন্তু দামও অনেক কম রাখা, যেমন বার্গেনিং শিকার বা অত্যন্ত প্রাইস সেন্সিটিভ কাস্টমার টার্গেট করে, যারা তাদেরকে টার্গেট করে তাদের কাছে মানের চেয়ে দাম কম হয়ে মুখ্য, মানে টার্গেট করে না, মানে যারা বার্গেন শিকার বা অত্যন্ত প্রাইস সেন্সিটিভ কাস্টমারদের টার্গেট করে, যাদের কাছে মানের চেয়ে তাদেরকে টার্গেট করে, ওই কাস্টমারদের কি হয় যে মানের চেয়ে দামই কম হয় মুখ্য। নীলক্ষেতের বইয়ের দোকান অরিজিনাল বইয়ের দাম বা প্রিন্টের কাগজের মান কম কিন্তু দাম 1200 টাকার বদলে 100 150 টাকা। বঙ্গবাজার নিউ মার্কেটের কাপড় ইউলো বা আড়ঙের তুলনায় মান কম, দামও অনেক কম। মোর ফর লেস যে প্রতিযোগিতার তুলনায় বেশি বেনিফিট প্রদান করা এবং একই সাথে দামও কম রাখা, এটি একটি কোম্পানির জন্য শ্রেষ্ঠতম কিন্তু এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং অবাস্তব কৌশল। এবং দীর্ঘমেয়াদে এই স্ট্র্যাটেজি ধরে লাগা প্রায় অসময়। যেমন ব্রডব্যান্ড ইন্টারনেট যখন ব্রডব্যান্ড আসে তখন পুরো মডেল কিউবি বাংলা লায়ন সার্ভিসে অনেক বেশি বেনিফিট এবং অনেক কম দামের চার্জে প্রদান করা শুরু করে, যার ফলে মডেল কোম্পানিগুলো বাজার থেকে বিলুপ্ত হয়ে যায়। কোন উইনিং স্ট্র্যাটেজিটি সেরা তা নির্ভর করে কোম্পানির টার্গেট মার্কেট সেগমেন্টের উপরে। যেমন ইউলং বা আরং এরা মোর ফর মোর স্ট্র্যাটেজি নেয় কারণ তাদের টার্গেট মার্কেট উচ্চের কাস্টমার। নিউ মার্কেট তারা লেস ফর মাস লেস স্ট্র্যাটেজি নেয় কারণ তারা টার্গেট হলো মধ্যবিত্ত বা নিম্নের কাস্টমার। রেস্টুরেন্ট ফাইন ডাইনিং স্টেক হাউস এরা মোর ফর মোর স্ট্র্যাটেজি নেয়। নীলক্ষেত মামা হোটেল এরা লেস ফর মাস লেস স্ট্র্যাটেজি নেয় কারণ তাদের টার্গেট সেগমেন্ট ছাত্র ভিন্ন।